স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব যে তোমাদের তো মন্ডে ট্যাক্সেশন 1 এর এক্সামটা আছে। এর মক টেস্ট পেপার আমি বেশ কিছুদিন আগে আপলোড করেছিলাম। ঠিক আছে? দেখো আমি তোমাদের জন্য কি করেছি, পাস্ট ইয়ার পেপার সলিউশন করেছি। চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। ঠিক আছে? এবং এর ফাস্ট ট্র্যাক রিভিশনও আমি তৈরি করে দিয়েছি। অনেকেই দেখেছো বা অনেকে দেখোনি, যাই হোক। আহ, তো এই যে আমি ভাবলাম একটা লম্বা ভিডিও করে, একটা বড় ভিডিও করে মক টেস্ট পেপারটা তৈরি করাচ্ছে, আমি যদি তোমাদের যে 6-7টা চ্যাপ্টার আছে, ছোট ছোট 7টা যদি ভিডিও করি, তাহলে তোমাদের অনেক বেনিফিট হবে, আলাদা করে দেখতে পারবে। ঠিক আছে? তো তো এখন এই ভিডিওতে পার্ট 1 এ আমি কি করব, হাউস প্রপার্টি করব। হাউস প্রপার্টির মক টেস্ট করে দুটো অঙ্ক সেট করে, দুটো মক পেপারে দুটো অঙ্ক সেট করেছি, দুটো অঙ্ক করিয়ে দেবো। আমি আশা করছি এই দুটো অঙ্ক যদি তুমি ভালো করে করো, তো তোমার পরীক্ষায় যেই অঙ্ক আসবে তুমি ইজিলি করতে পারবে, ইজিলি তুমি করতে পারবে। ঠিক আছে? তো চলো, সময় নষ্ট না করে আমরা হাউস প্রপার্টির যে দুটো অঙ্ক দিই সেটা করবো। তার আগে হাউস প্রপার্টির একটু রুলটা দেখে নিই, তাহলে আমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে, বেনিফিট হবে। দেখো, আমি কিছু নোট করে রেখেছি। হাউস প্রপার্টির কথা যদি বলি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বেসিক্যালি কি হয় হচ্ছে, দেখো ভালো করে বলছি। একটা লেট আউট প্রপার্টি হয়। ঠিক আছে? লেট আউট প্রপার্টি মানে ধরো তুমি তোমার বাড়িটা তৈরি করেছো, সেই বাড়িটা পুরো ভাড়া দিয়ে দাও, সেটাকে বলে লেট আউট প্রপার্টি। ঠিক আছে? একটা হয় সেলফ অকুপাইড প্রপার্টি, বা বাড়িতে যদি তুমি বসবাস করো। ঠিক আছে? আর একটা হয় পার্টলি লেট আউট এন্ড পার্টলি সেলফ অকুপাইড, মানে কিছুটা পোর্শন ভাড়া দিলে, কিছুটা পোর্শন থাকলে। ঠিক আছে? এই লেট আউট প্রপার্টি দু রকমের হয়। তুমি যাকে বাড়িটা ভাড়া দিলে সে বাড়িটাতে পুরো বিজনেস করতে পারে, বা সে বাড়িটা থেকে থাকতে পারে, হয়ে গেল। এবার সেলফ অকুপাইড প্রপার্টি জিনিসটা কি? অর্থাৎ তুমি যে বাড়িটা থাকছো না, সেই বাড়িতে তুমি ব্যবসাও করতে পারো, তোমার নিজের বাড়ি, তুমি নিজের ব্যবসাও করতে পারো, উনি থাকতেও পারো। তবে একটা কথা, তোমার যে সেলফ অকুপাইড প্রপার্টি সেটা যদি তুমি ব্যবসা করো, তার ট্রিটমেন্ট কিন্তু হাউস প্রপার্টিতে আসে না। কোথায় আসে? সেটা পিজিইপিতে আসে। আর যদি তুমি তোমার বাড়িতে নিজে বসবাস করো, তাহলে তার হাউস প্রপার্টিতে আসবে। আর পার্টলি সেলফ অকুপাইড, পার্টলি এটাও দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা সময়ের ওপর আর একটা স্পেসের উপর। আচ্ছা, এবার এর ফরম্যাটটা আমি তোমাদের দিয়ে দিই, তারপর আরো আবার থিওরিতে আসবো ফরম্যাট। তো তোমার পরীক্ষায় বেসিক্যালি যেটা অঙ্ক করতে দেবে, বলবে তুমি লেট আউট প্রপার্টির ইনকামটা কম্পিউট করে দাও, বা তুমি সেলফ অকুপাইড প্রপার্টির ইনকামটা কম্পিউট করে দাও। ফরম্যাটটা কেমন? এর ফরম্যাটটা কেমন দেখো। তো লেট আউট প্রপার্টির কথা যদি বলে, তো প্রথমে কি লিখেছি, মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেট। পরীক্ষায় সব বলে দেবে, এগুলো নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেট, এই দুটোর মধ্যে যেটা বড়, দেখো লিখেছি দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে যেটা বড় হায়ার লিখেছি। তারপর স্ট্যান্ডার্ড ট্রেন্ড পরীক্ষার কোশ্চেনে বলে দেবে, এটা লিখেছি। এবার এই দুটোর মধ্যে যেটা ছোট, ঠিক আছে, এটাকে বলা হয় স্টেপ 1, এটাকে বলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। স্টেপ 2 দিয়ে কি লিখেছি, অ্যানুয়াল রেন্ট, অ্যানুয়াল রেন্ট। ঠিক আছে? অ্যানুয়াল রেন্ট মাইনাস আনরিয়ালাইজ রেন্ট। দেখো, আমরা কিন্তু রেন্ট রিসিভ যদি পরীক্ষার কোশ্চেন দিতে, তুমি ওটাকে অ্যানুয়াল রেন্টে কনভার্ট করে নেবে। তো আমি লিখেছি অ্যানুয়াল রেন্ট মানে 12 মাসের রেন্ট থেকে আনরিয়ালাইজ রেন্ট বাদ দেবো। কোন বছরের? আমাদের প্রিভিয়াস ইয়ার কত, আমাদের প্রিভিয়াস ইয়ার কত স্যার, আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24, অর্থাৎ 23-24 এর রেন্ট বাদ দেবে। আনরিয়ালাইজ রেন্ট 22-23-21-22 বাদ দিলে চলবে না, শুধুমাত্র 23-24 এর বাদ দেবে। এটা লিখলাম। তার মানে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট থেকে যদি আমি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আর অ্যানুয়াল রেন্ট এই দুটোর মধ্যে কম্পেয়ার করব, মানে কি, যেটা বড়, এটা লিখেছি বড়। দেখো লিখেছি কি, স্টেপ 3 দিয়ে লিখেছি হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। ঠিক আছে? এর থেকে মাইনাস করব লস ডিউ টু ভ্যাকেন্সি, যেটা অঙ্ক করবো, অঙ্ক করে একটা ভ্যালু দিয়ে বুঝিয়ে দেবো তোমাকে, লস ডিউ টু ভ্যাকেন্সি। ঠিক আছে? এবার এইটা থেকে এটা বাদ দিলে যেটা হলো, তাকে বলা হয় গ্যাপ গ্রস অ্যানুয়াল ভ্যালু। এখানে একটু মিস্টেক করা হয়ে গেছে, আমি বলে দিচ্ছি। এর থেকে আমরা বাদ দিতাম কি, মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স কি লিখবো, মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দা ওনার, পেড বাই দা ওনার। এই মিউনিসিপাল ট্যাক্স কাকে পে করতে হবে? বাড়ির মালিককেই পে করতে হবে। বাদ দিয়ে যেটা বেরোয় তাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। কি লিখলাম, নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে? তারপর কি লিখি, মাইনাস দিলে ডিডাকশন আন্ডারস্কোর 24, প্রথমে লিখি স্ট্যান্ডার্ড ডিডাকশন। এটা কার উপর হবে? এন এ ভির ওপর, এন এ ভির ওপর। এই যেটা বেরোলো, যেটা বেরোলো তার উপর 30% চাপ। ঠিক আছে? মনে রাখতে হবে।
আর ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে, ইন্টারেস্ট অন লোন করে এই দুটো যোগ করে এটা লিখলাম। এবার এই টাকাটা থেকে এই টাকাটা বাদ দিয়ে হলো হচ্ছে তোমার লেট আউট প্রপার্টির ইনকাম। ঠিক আছে, একবার দেখে নেবে। সেলফ অকুপাইড প্রপার্টি শুরু হবে নেট অ্যানুয়াল ভ্যালু থেকে, এটা নীল ধরতে হবে। এর থেকে একটাই ডিডাকশন বাদ যায়, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন। ঠিক আছে, টাকাটা হবে নীল থেকে এই টাকাটা বাদ দিলে মাইনাসে বেরোবে। এটা হচ্ছে ফরম্যাট। এবার দেখো এরপরে কিছু কিছু নোট বলা আছে। তোমার পরীক্ষায় যখনই হাউস প্রপার্টি অঙ্ক দেবে নিশ্চয়ই তোমাকে শহরের নাম বলে, সিটির নাম বলে দেবে। অর্থাৎ তোমাকে যেই সিটির অঙ্ক দেবে সেই সিটি যদি মেট্রো সিটি হয়, আমাদের মেট্রো সিটি কি আছে, KMDC, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। যদি মেট্রো সিটি বাড়িটা থাকে তখন করতে হবে গ্রস মিউনিসিপাল ভ্যালু ক্যালকুলেট করতে হবে, গ্রস মিউনিসিপাল ভ্যালু। আর অন্য কোনো শহর হলে নেট মিউনিসিপাল ভ্যালু। এবার দেখো আমি আমি কি করেছি, যদি ধরো পরীক্ষায় ধরো মানে এখানে কি লিখেছে, ক্যালকুলেশন নেট মিউনিসিপাল ভ্যালু ফ্রম গ্রস মিউনিসিপাল ভ্যালু। ধরো গ্রস জিএমভি থেকে কি করে এনএমভি বের করতে হয়, ধরো এরকম কোনো সিচুয়েশন চলে আসলো, জিএমভি থেকে কি করে এনএমভি বের করতে হয়। ঠিক আছে, তো জিএমভি মানে গ্রস মিউনিসিপাল যেটা বলবে সেই টাকাটা লিখবো, তার থেকে আমরা একটা 10% বাদ দিতে হয়, এটা স্ট্যান্ডার্ড বাদ দিতে হয় রুল। তার থেকে 10% বাদ দেবো, বাদ দিয়ে যেটা বেরোলো তার থেকে আবার ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স বাদ দিতে, কি বাদ দিতে হয়, ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স। সাপোজ ধরো তোমার পরীক্ষায় ওয়াটার ট্যাক্স 2% বলেছে আর সেভারেজ ট্যাক্স 3%, টোটাল কত, 5%। তাহলে কি হলো, এই যে এই টাকাটা থেকে এই টাকাটা বাদ দিয়ে যেই টাকাটা বেরোলো ধরো সাপোজ এক্স বেরোলো এক্স, তাই তো, তাহলে কি করবো, এক্স ইন্টু 5%, 5/105, এটা করতে পারো। আর যদি ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স ডাইরেক্ট অ্যামাউন্ট বলেছে অ্যামাউন্টটা লিখে দেবে, বাদ দিয়ে যেটা বেরোয় তাকে বলা হয় নেট মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে, এত যদি মনে রাখতে না পারো, ট্রিক্স আছে, ট্রিক্স করেছি কি আমরা, যারা আমরা 12-এ শেখাই। যদি কোশ্চেনে জিএমবি বলে দেয়, জিএমবি থেকে এনএমবি কি করে বের করবো, ধরো জিএমবির সাথে যদি আমি 9/10 গুণ করি তাহলে বেরিয়ে যাবে এনএমবি। ঠিক আছে, আর এনএমবির সাথে যদি আমি 10/9 গুণ করি তাহলে হয়ে যাবে তোমার জিএমবি। হ্যাঁ, মাথায় রাখবে এনএমবির সাথে 10/9 গুণ করে জিএমবি তখনই হবে যদি সেই অঙ্কে ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স না থাকে। স্যার যদি ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স থাকে তাহলে এনএমবির সাথে ওয়াটার ট্যাক্স অ্যান্ড সেভারেজ ট্যাক্স যোগ করবে, যোগ করে যে ভ্যালুটা বেরোবে তার সাথে 10/9 মাল্টিপ্লাই করলে জিএমবি হবে। এই ছোট ছোট কনসেপ্ট কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে আনরিয়ালাইজ রেন্ট। আনরিয়ালাইজ রেন্ট দেখো বলছে আনরিয়ালাইজ রেন্ট ফর দ্য প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার। আমাদের প্রিভিয়াস ইয়ার কত, 23-24। বলছে 23-24-এর আগে যদি কোনো প্রিভিয়াস ইয়ারের আনরিয়ালাইজ থাকে সেটা কিন্তু তুমি ডিডাকশন পাবে না, অ্যানুয়াল রেন্ট থেকে তুমি মাইনাস করতে পারবে না, এটা বলেছে। নেক্সট, ধরো আগে কোনো এক বছরের আনরিয়ালাইজ রেন্ট ছিল, সেই টাকাটা এই বছর পেয়েছো, অর্থাৎ এই প্রিভিয়াস ইয়ার 23-24 পেয়েছো, তাহলে কি হবে, যত টাকা পাবে তার থেকে 30% ডিডাকশন দিয়ে বসবে। তাই লিখেছি কি আমি, যত টাকা রিকভার হবে তার থেকে 30% বাদ দেওয়া যা 70% মাল্টিপ্লাই করা একই জিনিস। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। এবার এই রেন্টটা মানে আনরিয়ালাইজড রেন্ট রিকভার করতে যদি কোনো রকমের কোনো খরচা হয় সেই খরচার কিন্তু কোনো ছাড় পাওয়া যায় না। এই সমস্ত কথাগুলো লেখা আছে, একবার দেখতে পারবেন। এবার মিউনিসিপাল ট্যাক্স ডিডাকশন পাওয়ার কন্ডিশন কি, মিউনিসিপাল ট্যাক্স বাড়ির মালিককেই দিতে হবে, ভাড়াটিয়া দিলে কিন্তু ছাড় পাওয়া যাবে না। প্রথম পয়েন্টে এটাই লিখেছে, ইট মাস্ট বি পেড বাই ওনার, ইফ ইট ইজ পেড বাই দ্য টেনেন্ট দেন ইট ইজ নট ডিডাক্টেবল। নেক্সট, it is fully deductible in the year in which it is paid, that if it is due then it is not deductible, it is deducted on paid basis. মিউনিসিপাল ট্যাক্স ডিডাকশন পাওয়া যায় পেড বেসিস বা ক্যাশ বেসিসে, তুমি এবছর যত টাকা পেমেন্ট করবে তত টাকাই ছাড় পাবে। ঠিক আছে, তো ধরো কোনো ডিউ আছে সেটা কিন্তু ছাড় পাবে না। এবার বলছে ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি অন মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্সের উপর ধরো কোনো ইন্টারেস্ট পে করলে, কোনো তোমার পেনাল্টি পে করলে তার ছাড় পাবে। আর কি বলেছে, বলছে মিউনিসিপাল ট্যাক্স, অনেকে কোশ্চেন করে, এটা থাকবে পরীক্ষায় কোশ্চেন, মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করা হয়, মিউনিসিপাল ট্যাক্স অলওয়েজ নেট মিউনিসিপাল ভ্যালু চার্জ হয়। এই দেখো, এনি কাইন্ড অফ ট্যাক্স ইনক্লুডিং মিউনিসিপাল ট্যাক্স উইল বি ক্যালকুলেটেড নেট মিউনিসিপাল ভ্যালু। তাহলে এগুলো মনে রাখতে হবে, মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ হয়, নেট মিউনিসিপাল ভ্যালুর উপর মিউনিসিপাল ট্যাক্স চার্জ হয়। ব্যাস, আর কিছু নেই, এইটুকুই কনসেপ্ট, এই রুলগুলো জানা থাকলে আমাদের অঙ্ক করতেও সুবিধা হবে, আমাদের করাতেও সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এইটুকু আগে দেখে নাও, এই যে এই নিয়মটা একটু দেখে নিলে
ঠিক আছে? বারবার করে একবার দুবার করে রিভাইজ করো। দেখো আমাদের মেইন ক্লাস তো দেওয়াই আছে। ওখানে অনেক সুন্দর করে ডিটেইলসে বোঝানো আছে। হয়তো এখন তোমাদের অত সময় নেই। কারণ এইটুক তো দেখো অঙ্ক করার জন্য এইটুক তো দেখো, নাহলে তুমি অঙ্ক করবে কি করে? তো চলো। আমি ২ টো অঙ্ক সেট করেছি। ২ টো অঙ্ক সেট করেছি, সেই ২ টো অঙ্ক আমি তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো। ১২ নম্বর অঙ্কটা করাচ্ছি। ১ম এ আমরা ১২ নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখো কি বলেছে? এটা আমাদের মক টেস্ট পেপারের অঙ্ক। এট লিস্ট এই ২ টো অঙ্ক তো তোমায় করে যেতে হবে। বলছে কি মিস্টার ক্রিস্টোফার, ঠিক আছে? owns 3 houses at পাটনা। মিস্টার ক্রিস্টোফার পাটনায় ৩ টে বাড়ির মালিক। He furnishes the following particulars for the previous year 23-24, ঠিক আছে? হাউস নাম্বার 1, the house was constructed in 2021, ঠিক আছে? হাউস নাম্বার কটা বাড়ি আছে দেখে নাও। বলছে পাটনায় ৩ টে বাড়ি আছে। ১ম বাড়িটা কি বলেছে? ১ম বাড়িটা বলেছে লেট আউট। টেনেন্টকে ভাড়া দিয়েছ কত করে? ২০,০০০ টাকা করে প্রতি মাসে। এবং হি হ্যাজ পেড মিউনিসিপাল ট্যাক্স কত করে বলেছে? মিউনিসিপাল ট্যাক্স ২২,০০০ টাকা। মিউনিসিপাল ট্যাক্স বলেছে ২২,০০০ টাকা। বলছে 10% অফ মিউনিসিপাল ভ্যালু। এবার বলছে হি হ্যাজ অলসো পেড ফায়ার ইন্সুরেন্স প্রিমিয়াম ৫,০০০ টাকা। একটা কথা বলে দিই, হাউস প্রপার্টিতে ফায়ার ইন্সুরেন্স প্রিমিয়াম কিন্তু আসে না। এটা বেকার দিয়েছে। তাহলে ১ম বাড়িটা আমরা তাড়াতাড়ি করে আগে ১ম বাড়িটা করে দিই। ১ম বাড়িটা করে দিই। আচ্ছা অঙ্ক করছি, উপরে তো লিখতে হয় ঘটনাগুলো। তাহলে লেখো। যে কথাগুলো লিখতে হয় লিখে নাও। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ, ভদ্রলোকের নাম কি ছিল? মিস্টার ক্রিস্টোফার। কমা দিয়ে লেখো আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত? ২৪-২৫ রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার ২০২৩-২৪, ঠিক আছে? দাগ কাটতে হয়, রুপিসের ৩ টে ঘর করবে। হ্যাঁ, রুপিসের ৩ টে ঘর। ১ টা, ২ টো, ৩ টে। এখানে কি লিখতে হয়? পার্টিকুলারস রুপিস, রুপিস। ঠিক আছে? আজকের ভিডিওতে আমরা মানে মক পেপার তো ২ টো মক পেপার আছে। আজকের ভিডিওতে হাউস প্রপার্টি করব একটা পার্টে, আর একটা পার্টে সেলারি করব। ঠিক আছে? বাকি পার্টগুলো চেষ্টা করব কালকের মধ্যে কভার করে দেওয়ার। ঠিক আছে? বাকি পার্টগুলো কালকের মধ্যে কভার করে দেওয়ার চেষ্টা করব। দেখো, ১ম এ আমরা লিখব কি? হাউস নাম্বার ১। লিখো হাউস নাম্বার ১। ব্র্যাকেটে কি লিখব? লেট আউট। ব্র্যাকেটে লিখব লেট আউট। সবার ১ম কি লিখতে হয়? বাড়িটা কোথায় আছে? পাটনা। এর মতো বললাম পাটনা। পাটনা কি মেট্রো শহর? না স্যার মেট্রো শহর না। মেট্রো শহর হলে লিখতাম গ্রস মিউনিসিপাল ভ্যালু। এটা মেট্রো শহর বলেনি। এটা কিন্তু মেট্রো শহর বলেনি। পাটনা মেট্রো শহর নয়। তাহলে গ্রস লিখবে না। গ্রস মিউনিসিপাল লিখবে না। স্যার গ্রসের জায়গায় তাহলে কি লিখবো? শুধু মিউনিসিপাল ভ্যালু লিখবো। শুধু মিউনিসিপাল ভ্যালু লেখো। ঠিক আছে? শুধু মিউনিসিপাল ভ্যালু লেখো। কত বলেছে স্যার মিউনিসিপাল ভ্যালু? কোশ্চেনে বলেনি মিউনিসিপাল ভ্যালু। ওরা কোশ্চেনে ট্যাক্স বলেছে ২২,০০০। ওরা কোশ্চেনে মিউনিসিপাল ট্যাক্স ২২,০০০ টাকা বলেছে। আর বলেছে তো মিউনিসিপাল ট্যাক্স কার উপর চার্জ করা হয়? স্যার ভ্যালুর উপর। মিউনিসিপাল ভ্যালুর উপর মিউনিসিপাল ট্যাক্স চার্জ করা হয়। তো মিউনিসিপাল ট্যাক্স কত পার্সেন্ট বলেছে? 10% বলেছে। 10% অফ কোশ্চেন দেখো 10% বলেছে মিউনিসিপাল ট্যাক্স। আর ভ্যালু ভ্যালু কত হবে? সিম্পল জিনিস তুমি বলো, সিম্পল ভাবো। তুমি তুমি মিউনিসিপাল ভ্যালুর ওপর 10% চাপিয়েছো, 10% চাপিয়েছো। করে কি হয়েছে? স্যার করে মিউনিসিপাল ট্যাক্স হয়েছে। যেটা তোমার কোশ্চেনে মিউনিসিপাল ট্যাক্স বলে দিয়েছে কত? ২২,০০০। তাহলে তুমি ভ্যালু বের করতে পারবে না? তাহলে ভ্যালু কত হবে? স্যার ২২,০০০ ইন্টু 100/10। তুমি ক্রস ক্রস চেক করো না, ক্রস চেক করো। এটা তো ২,২০,০০০ হচ্ছে। ক্রস চেক করো।
কারণ ভ্যালু তো আমি 2,20,000 বের করলাম। 2,20,000 10% করলে 22 হয়? হ্যাঁ স্যার 22 হয়। তা ব্যাস হয়ে গেল। তাহলে এখানটায় ব্র্যাকেটে দেখিয়ে দাও কি করে তুমি বের করলে, তাই না? 22,000 ইন্টু 100/10 তাহলে কত হচ্ছে? 2,20,000 প্রথম ঘরে লেখো 2,20,000 হয়ে গেল। এবার লিখবো ফেয়ার রেন্ট। স্যার কোশ্চেনে তো ফেয়ার রেন্ট বলেনি। ঠিক আছে, বলেনি তো ভালো। না বললে তুমি কি করবে? যদি কোশ্চেনে ফেয়ার রেন্ট না বলে তখন তুমি লিখবে ফেয়ার রেন্ট লিখে লিখবে এনএ। এনএ মানে নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে তো? এখানে নট অ্যাপ্লিকেবল। ভুল করেও বলবে না স্যার এনএ মানে নীল মানে 0 না, 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 না। এনএ মানে কিন্তু 0 নয়, এনএ মানে নট অ্যাপ্লিকেবল। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? 2,20,000 আর নট অ্যাপ্লিকেবল বড় কোনটা? 2,20,000 নট অ্যাপ্লিকেবল মানে ঠিক আছে নীল না কিন্তু। তাহলে দুটোর মধ্যে বড় কিন্তু 2,20,000। এবার কি লিখবো আমরা? স্ট্যান্ডার্ড রেন্ট লেখো, প্রত্যেকে লেখো স্ট্যান্ডার্ড রেন্ট। স্যার কত লিখবো স্ট্যান্ডার্ড রেন্ট তুমি বলো? স্ট্যান্ডার্ড রেন্ট কত বলেছে অঙ্কে তোমাদের? স্ট্যান্ডার্ড রেন্ট স্যার বলেনি তো অঙ্কে। তাহলে আবার একই কথা এনে লিখবো নট অ্যাপ্লিকেবল। আরেকটা কথা তোমরা যাতে ভুলে না যাও তার জন্য তোমাদের বলে দিচ্ছি এই দুটোর মধ্যে কি হয় পরীক্ষায় লিখবে না, মনে রাখবে এই দুটোর মধ্যে এটাকে বলা হয় হাই, আর এই দুটোর মধ্যে লো। তাহলে কি বললাম? হাই লো, হাই লো, হাই লো। ঠিক আছে তো? তাহলে কি হচ্ছে? এই দুটোর মধ্যে ছোট কোনটা? 2,20,000 যেটা সেকেন্ড ঘরে লিখতে হয়। কি লিখবো এখানে? স্টেপ 1 লেখো রিজনেবল এক্সপেক্টেড রেট। ঠিক আছে? এবার লেখো স্টেপ 2। স্টেপ 2 দিয়ে আমরা কি লিখবো? অ্যানুয়াল রেন্ট। স্টেপ 2 দিয়ে আমরা লিখবো অ্যানুয়াল রেট। কোশ্চেনে দেখা যাক ভাড়া প্রতি মাসে কত করে বলেছে? স্যার ভাড়া প্রতি মাসে 20,000 টাকা করে বলেছে। তাহলে লেখো 20,000 টাকা করে প্রতি মাসে ভাড়া হলে কত হচ্ছে? 20,000 ইন্টু 12 লেখো 20,000 ইন্টু 12 কত হচ্ছে? 2,40,000। আচ্ছা ভ্যাকেন্ট বলেছে? না স্যার এই অঙ্কে কোনো ভ্যাকেন্ট নেই। এই অঙ্কে স্যার আপনার কোনো ভ্যাকেন্ট বলেনি। ভ্যাকেন্ট বলে কোনো কথা ওয়ার্ডই বলেনি এই হাউস নাম্বার 1 এ। তো ঠিক আছে। তাহলে এই 2,20,000 আর 2,40,000 এর মধ্যে বড় কোনটা? স্যার ইজিলি বোঝা যাচ্ছে এই দুটোর মধ্যে বড় হচ্ছে এখানে লিখে রাখি হাই। এই দুটোর মধ্যে বড় হচ্ছে স্যার 2,40,000 লেখো 2,40,000। এটাকে আমরা কি লিখতাম? স্টেপ 3 কি লিখবো? গ্রস অ্যানুয়াল ভ্যালু লেখো গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু। ব্র্যাকেটে লেখো হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। এবার এর থেকে আমরা মাইনাস করতাম কি? মিউনিসিপাল ট্যাক্স। কি মাইনাস করতাম? মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the municipal tax or any other tax paid by the owner। তো দেখো মিউনিসিপাল ট্যাক্স তো 22,000 টাকা বলেই দিয়েছিল। তাহলে 2,40,000 থেকে যদি 22 বাদ দিই কত হচ্ছে? 2,18,000। যেটা বেরোলো তাকে কি বলতাম? নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে? নেট অ্যানুয়াল ভ্যালু। এবার এর থেকে মাইনাস করতাম কি? ডিডাকশন লেখো ডিডাকশন আন্ডার সেকশন 24। ডিডাকশন আন্ডার 24 কি লিখবো সবার প্রথম? স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন কত হয়? এই টাকাটার উপর 30%। ব্র্যাকেটে লেখো 2,18,000 এর উপর 30% করে দেখো। 2,18,000 এর উপর 30% করলে কত হয়? স্যার 65,400 প্রথম ঘরে লিখতে। এর নিচে লিখতে হয় ইন্টারেস্ট অন লোন। তো বাড়ি করার জন্য যদি তুমি কোনো লোন নাও, ধরো প্রথম বাড়ির জন্য তুমি কোনো লোন নিয়েছো, ঠিক আছে? সেক্ষেত্রে ইন্টারেস্টটা পেতে। তো এখানে তো ইন্টারেস্ট লোন বলেনি। এবার দেখো যে কোনো পারপাসে লোন নিলে তুমি ছাড় পাবে না। পিসিআর পারপাসে লোন নিতে পিসিআর। স্যার পি মানে পারচেজ, সি মানে কনস্ট্রাকশন, আর মানে রিপেয়ার।
পিসিআর পারপাসে লোন নিলেই তুমি ছাড় পাবে। তো এখানে তো লোনের কথা বলেইনি, তো ছাড়ের কোনো প্রশ্ন উঠছে না। তাহলে কি লিখবো এখানে? 65,400, 2,18,000 মাইনাস 65,400 কত হচ্ছে? 1,52,600। প্রথম বাড়ি থেকে তোমার ইনকামটা হয়ে গেল। চলো এবার আমরা সেকেন্ড বাড়িতে চলে যাবো। সেকেন্ড বাড়িটা দেখো। Sarab defending champions league. Sarab defending champions league. সেকেন্ড বাড়িটা কি বলেছে? গ্রাউন্ড ফ্লোর। তাহলে বোঝা গেল। এখানে বলেছে হাউস নাম্বার 2। হাউস নাম্বার 2টা কি বলছে? হাউস নাম্বার 2 বলতে চাইছে যে গ্রাউন্ড ফ্লোর ইজ লেট আউট। 2 নম্বর বাড়িটা বলতে চাইছে যে গ্রাউন্ড ফ্লোরটাকে ভাড়া দিও 30,000 টাকা করে। ফার্স্ট ফ্লোরটা আইডেন্টিক্যাল টু গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের মধ্যে সেম ডিমেনশন আছে, ঠিক আছে তো? তাহলে ফার্স্ট ফ্লোরটা আইডেন্টিক্যাল টু গ্রাউন্ড ফ্লোর, অকুপাইড বাই হিম, সে নিজে থাকছে। তার মানে বোঝা গেল 2 নম্বর বাড়িটা, ধরো 2 নম্বর বাড়িটা একটা গ্রাউন্ড ফ্লোর, এটা ধরো গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর। ঠিক আছে? তো গ্রাউন্ড ফ্লোর কি করছে? ভাড়া দিচ্ছে, আর ফার্স্ট ফ্লোর থাকছে, নিজে থাকছে। ঠিক আছে? তাহলে চলো আমরা এটা করব, হাউস নাম্বার 2 করব। হাউস নাম্বার 2 লেখো এখানে হাউস নাম্বার 2। এবার লেখো হাইফেন দিয়ে লেখো গ্রাউন্ড ফ্লোর লেট আউট। তো এই একই কথা লিখতে হবে এখানে। দেখো আমি দেখে দেখে এটা কপি করে নিলাম টাইমটা বাঁচানোর জন্য, আর কিছু না, আর কিচ্ছু না। তো দেখো গ্রাউন্ড ফ্লোরটা লেট আউট দিয়েছি, ঠিক আছে তো? তো কত টাকা করে ভাড়া দিয়েছো? 30,000 টাকা করে প্রতি মাসে ভাড়া। ঠিক আছে? 30,000 টাকা করে প্রতি মাসে ভাড়া। কিন্তু এখানে বলছে মিউনিসিপাল ট্যাক্স 20% আর ভ্যালু ট্যাক্স কত? 1,20,000। তো একই রকম ভাবে করবো। তাহলে এখানে ভ্যালুটা করবো কত? 1,20,000, যেটা 20 কে রিপ্রেজেন্ট করছে, তাহলে 100 কত? তাই না? তাহলে 1,20,000 ডিভাইড বাই 20 ইন্টু 100, 6,00,000 টাকা। যেটা হাউস নাম্বার 2 এর মিউনিসিপাল 6,00,000 টাকা। কিন্তু হাউস নাম্বার 2 তে দুটো ফ্লোর ছিল, একটা একটা দুটো ফ্লোর। তাহলে দুটো বাড়ির ভ্যালু কত হবে? 6,00,000 টাকা, তো 3,00,000 3,00,000 হবে। এটা বুঝতে পারলে তো? বলেছে সেকেন্ড বাড়িটায় দুটো ফ্লোর আছে। তা
সেকেন্ড বাড়িটার মিউচুয়াল 6 লাখ টাকা, তাহলে ফার্স্ট ফ্লোর 3 লাখ, সেকেন্ড ফ্লোর 3 লাখ, ঠিক আছে তো? সরি, গ্রাউন্ড ফ্লোর 3 লাখ, ফার্স্ট ফ্লোর 3 লাখ, তাহলে এখানটায় লিখবো আমরা 3 লাখ। ফেয়ার রেন্ট বলেনি তাই এনে, স্ট্যান্ডার্ড রেন্ট বলেনি তাই এনে, ঠিক আছে? তাহলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কত হবে? 3 লাখ টাকা। এবার অ্যানুয়াল রেন্ট কত হবে, মানে রেন্ট কত করে বলছিল? বাড়ি ভাড়া, স্যার বাড়ি ভাড়া বলছো 30,000 টাকা করে প্রতি মাসে, তাহলে লেখো এখানে 30,000 টাকা করে প্রতি মাসে হলে 3,60,000। সে দুটোর মধ্যে বড় কোনটা? স্যার 3,60,000। তাহলে এটা বেরিয়ে গেল গ্রস অ্যানুয়াল ভ্যালু। এটাই হলো হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। এর থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দেবো। মিউনিসিপাল ট্যাক্স কত ছিল টোটাল? স্যার মিউনিসিপাল ট্যাক্স ছিল পুরো বাড়ির 1,20,000। তাহলে গ্রাউন্ড ফ্লোর 60, ফার্স্ট ফ্লোর 60, তাহলে 60 আর 60 হবে, তাহলে এখানে লিখো 60,000 টাকা। 3,60,000 থেকে 60 বাদ দিলে কত হলো? নেট অ্যানুয়াল ভ্যালু বেরিয়ে গেল তোমার 3 লাখ, ঠিক আছে? এর থেকে ডিডাকশন বাদ দেবো, 24 এর স্ট্যান্ডার্ড ডিডাকশন কত হবে? 30%। এই যে 3 লাখ টাকার উপর 30% করে দাও, কত হয়? 90,000 টাকা। এর থেকে ইন্টারন্যাশনাল লোন বাদ দিয়ে দেবে। কোশ্চেন পড়ি ইন্টারন্যাশনাল লোন সম্পর্কে কিছু বলেছে কিনা। এই দেখো, লাস্টে বলেছে আদার ইনফরমেশন। কি বলেছে? বলছে আর লোন অফ রুপিস 60 লাখ, বলছে 60 লাখ টাকার একটা লোন নেওয়া হয়েছে। কত টাকার লোন নেওয়া হয়েছে? 60 লাখ টাকার লোন নেওয়া হয়েছে। আচ্ছা, আগের অঙ্কটায় প্রথম বাড়িতে লোন বলেনি, এই বাড়িতে লোন বলেছে। এবং লোনটা কবে নেওয়া হয়েছে? স্যার লোনটা নেওয়া হয়েছে 1/6/20 এত তারিখে লোন নেওয়া হয়েছে ফর কনস্ট্রাকশন অফ হাউস নাম্বার 2। কেন লোন নেওয়া হয়েছে? কেন 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 লোন নেওয়া হয়েছে? স্যার কনস্ট্রাকশন, বাড়িটা কনস্ট্রাকশন, তাই বলেই যে 3টে পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায়। একটা পি, সি আর। পি ফর পারচেস, সি ফর কনস্ট্রাকশন আর ফর রিপেয়ার্স। এই 3টে পারপাসে লোন নিলেই তুমি ছাড় পাবে। তাহলে এখানে কোন পারপাসে লোন নেওয়া হয়েছে? কনস্ট্রাকশন পারপাস, তাহলে ছাড় পাবে, ঠিক আছে? 2 নম্বর বাড়ি কনস্ট্রাকশন করার জন্য তুমি 60 লাখ টাকা লোন নিয়েছো এত তারিখে, ঠিক আছে? বলছে কনস্ট্রাকশন অফ দ্য হাউস, মানে বাড়িটা কমপ্লিট হয়েছে কবে? 1/6/22। ঠিক আছে? হি রিপেড দ্য এন্টায়ার লোন, তুমি পুরো লোনটা শোধ করে দিয়েছো কবে? 31/12/23। বলছে ইন্টারেস্ট অন লোন ইজ পেবেল অ্যাট 12% পার অ্যানাম। যে আমি বারবার বলেছি এবছর পরীক্ষায় ইন্টারেস্ট অন লোনের যে সুন্দর যে একটা অ্যাডজাস্টমেন্টের অঙ্ক থাকে, সেটা এবছর পরীক্ষায় দেবে। তার জন্য আমাদের এই অঙ্কটা সেট করতে হয়েছে। প্রথমে কি লিখবো? এখানে লিখবো ডেট অফ লোন টেকেন, কত তারিখে তুমি লোনটা নিয়েছো। দেখো স্যার লোনটা নিয়েছি আমরা 1/6/20 লিখে দাও। এখানে ডেট অফ লোন টেকেন 1/6/20। এখানে লিখবো কনস্ট্রাকশন কমপ্লিটেড, তবে তোমার বাড়িটা কবে কমপ্লিট হয়েছে। দেখ স্যার বাড়িটা কমপ্লিট হয়েছে আপনার 1/6/22 লেখো, 1/6/22, 1/6/22 তোমার বাড়িটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? লোন নিয়েছো ও তারিখে, বাড়ি কমপ্লিট এই তারিখে। তাহলে আমাকে দেখতে হবে যেই বছর বা যেই ডেটে, যেদিন বাড়িটা কমপ্লিট হয়েছে ঠিক তার আগের 31 মার্চ, ঠিক তার আগের 31 মার্চ, যেই দিন বাড়িটা কমপ্লিট ঠিক তার আগের 31 মার্চ, মানে কত হবে? 31/3/22, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, বুঝতে পেরেছো তো? আরে বুঝতে পেরেছো তো? কমেন্ট বক্সে লেখো, কমেন্ট বক্সে লেখো বুঝতে পেরেছো তো? তো যেদিন বাড়িটা কমপ্লিট হয়েছে ঠিক তার আগের 31 মার্চ, ঠিক আছে তো? তার আগের 31 মার্চ মানে 31/3/22। এবার এইটুক সময়কালকে কি বলা হয়? এই সময়কালকে বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। এই সময়কালকে মানে বাড়ি তৈরি হচ্ছে তো, এই দেখো এই যেদিন 31/3/22, এই সময়কালটাকে বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। আর পোস্ট কোনটা? এই সময়কালটাকে বলে পোস্ট। এটা যে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, আর এটা হচ্ছে পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড। এবার বলেছে লোনটা কবে শোধ হয়েছে, লোনটা কবে শোধ হয়েছে, মানে লোনটা শোধ হয়ে গেছে 31/12/23। এখানে আর একটু দাগ কাটো, এখানে একটা ডেট বলেছে 31/12/23। এই দিন কি হয়েছে? রিপেইড, পুরো লোন শোধ হয়ে গেছে, ঠিক আছে? পুরো লোনটা শোধ হয়ে গেছে, পুরো লোনটা শোধ হয়ে গেছে কবে? 31/12/23 তোমার পুরো লোনটা শোধ।
এবার দেখো প্রি কনস্ট্রাকশন পিরিয়ডটা করো। ক মাস? 1/6/20 থেকে 31/3/22 অব্দি ক মাস হচ্ছে? কোনো 1/6/20 থেকে, এখানে দেখো 1/6/20 থেকে 31/3/22 অব্দি ক মাস হচ্ছে? হিসাব করো। 20/21 কত মাস? আর 21/22 কত মাস? 20/21 ক মাস তুমি হিসাব করে দেখো। তোমার জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 10 মাস। 20/21 10 মাস। আর এটা 12 মাস, তাহলে 10 আর 12 22 মাস। ঠিক আছে, তো 22 মাস। এবার ধরো আমরা যে নিয়মটা ছিল, আমাদের নিয়মটা কি ছিল প্রথমে? ইয়ার, ঠিক আছে, তারপর এখানে প্রি পিরিয়ড ছিল, তারপর পোস্ট পিরিয়ড ছিল, আর এখানে ছিল টোটাল। তাহলে আমাকে দেখতে হবে কোন বছর বাড়িটা কমপ্লিট হয়েছে। স্যার বাড়িটা কমপ্লিট হয়েছে আপনার যে বছর বাড়ি কমপ্লিট, অর্থাৎ যেই প্রিভিয়াস ইয়ারে বাড়িটা কমপ্লিট হয়েছে, যেই প্রিভিয়াস ইয়ার। কোন প্রিভিয়াস ইয়ার বাড়িটা কমপ্লিট হয়েছে তোমার? যেই প্রিভিয়াস ইয়ারে বাড়িটা কমপ্লিট হয়েছে সেই বছর থেকে 5 বছর অব্দি তুমি ছাড়টা পাবো। বাইশ তেইশ, যেই প্রিভিয়াস ইয়ার বাড়ি কমপ্লিট সেই বছর থেকে 5 বছর, তাহলে 22 23 23 24 24 25 25 26 26 27। ঠিক আছে, তো এবার আমার লোনটা নেওয়া হয়েছিল কত টাকা? দেখো লোনটা নেওয়া হয়েছিল আমাদের 60 লাখ টাকা। 60 লাখ টাকা লোন নেওয়া হয়েছিল। তাহলে হিসাব করো, 60 লাখ টাকা লোন নেওয়া হয়েছিল, কত পার্সেন্ট ইন্টারেস্ট? রেট অফ ইন্টারেস্ট ছিল 12%। ঠিক আছে, 60 লাখ ইন্টু 12%, তাহলে এটা হচ্ছে 1 বছর। তা ক বছরের সুদ বাকি ছিল? 22 মাসের সুদ তোমার দেওয়া বাকি ছিল, তাহলে 22/12। ঠিক আছে, 22/12, তাহলে হিসাব করো 60 লাখ ইন্টু 12% ইন্টু 22/12 কত হচ্ছে? 13,20,000 টাকা। এত টাকা বাকি ছিল। তো এই টাকাটা পার্টিকুলার কোনো একটা বছর দেবো না, এই টাকাটা 5টা ইনস্টলমেন্টে দিতে হবে, 5টা ইনস্টলমেন্ট। 13,20,000 কে 5 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 2,64,000 করে। ঠিক আছে, এই টাকাটা 5টা ইনস্টলমেন্ট দিতে হবে। তাহলে কোন বছর থেকে ছাড়টা পাওয়া শুরু হবে? যেই বছর তুমি বাড়িটা কমপ্লিট করেছো। তা বাড়ি কমপ্লিট করেছি কোন বছর? আমরা বাড়ি কমপ্লিট করেছি আমরা 22-23। ঠিক আছে, সেই 22-23 থেকে পরবর্তী 5 বছর অব্দি তুমি ছাড়টা পাবে, তারপরে আর ছাড় পাবে না, তারপরে আর ছাড় পাবে না। তোমার দেখো ইন্টারেস্ট পে করা, ইন্টারেস্ট তুমি পে করতেই পারলে না, মানে সরি, লোনের টাকাটা তুমি রিপে করতেই পারলে না, লোনের টাকাটা তুমি রিপে করতেই পারলে না, তাও কিন্তু তুমি ছাড় পাবে। ঠিক আছে, তো ব্যাপারটা বোঝো? যেই বছর বাড়ি কমপ্লিট হবে সেই বছর থেকে আগামী 5 বছর তুমি ছাড় পাবে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডে। ঠিক আছে, তো তাহলে কত করে? এখানে 2,64,000, এখানে 2,64,000, এখানে 2,64,000, এখানে 2,64,000, এখানে 2,64,000। তারপরে যে 27 এগুলো পরের বছর। দেখো গেলো, দেখা গেল তুমি তোমার লোনটা শোধ 26-27 মধ্যে, তুমি ধরো লোনটা শোধ করেছো 29-30, সাপোজ 29-30 লোনটা পুরো শোধ হয়েছে। তার মানে তাহলে এখানে 27, 28, 28, 29, এখানে প্রিতে ছাড় পাবে না, এখানে প্রিতে ছাড়। এটা নিয়োগ করেছে 5 বছর প্রি ছাড় তুমি 5 বছরই পাবে, এটা বলেছে তোমার কোশ্চেন। এটা রুল বলছে, ইনকাম ট্যাক্সের রুল বলছে। পোস্ট, পোস্টের কথাটা কি বলছে দেখ। তো যদি ভালো করে বোঝো পোস্টের কথা, যদি আমি বলি পোস্টের কথা কোথায় দেখাবো, এখানটা দেখে পোস্টের ব্যাপারটা, এখানে দেখে পোস্টের ইন্টারেস্ট এখানটা। তাহলে প্রথম বছর কি ছিল? 22-23, 22-23। তুমি লোন নিয়েছিলে 60 লাখ, আর 60 লাখের 12%,
কত হচ্ছে করে দেখো, 60,00,000-এর 12%, 7,20,000, 7,20,000। 22-23-এ কি তুমি লোনটা শোধ করতে পেরেছো? না, তাহলে 22-23-এ পুরো ইন্টারেস্ট দিতে হবে। তুমি লোনটা শোধ করেছো 31-12-23, মানে 23-24-এ। 23-24-এ তাহলে কবে শোধ করেছো? 23-24-এ। তুমি 23-24 লোনটা শোধ করেছো স্যার 31-12-23, তোমাকে 9 মাসের সুদ দিল, 9 মাসে। তাহলে 60,00,000-এর ওপর তোমাকে 12% ইন্টু 9/12, 9 মাসের সুদ দিতে হবে। 60,00,000 ইন্টু 12%, 9/12, কত হচ্ছে? 5,40,000। তাহলে 22-23-এ 7,20,000, আর 23-24-এ 5,40,000। আমরা কোন বছরের অঙ্ক করছি স্যার? আপনি তো অঙ্ক করছেন, মানে আমরা তো আমাদের প্রিভিয়াস ইয়ার 23, আমি জানতে হবে 23-24-এর কত, বাকি আমার জানার দরকার। তো 23-24-এ কত দেখো, হিসাব করো স্যার। 5,40,000 আর 2,64,000 যোগ করলে হচ্ছে 8,04,000। তাহলে তোমার ইন্টারেস্ট অন লোন কত হলো দেখো, ইন্টারেস্ট অন লোন 8,04,000 হলো, মানে 2 নম্বর বাড়ি ইন্টারেস্ট অন লোন 8,04,000। তাহলে দুটো বাড়ির কত হবে? দুটো ফ্লোর 4,02,000, 4,02,000, দেখেন ইন্টারেস্ট অন লোন কত হবে? 4,02,000। লিখো 8,04,000 একটু 1/2। তাহলে 4,02,000 আর 90 যোগ করলে কত হয়? 4,92,000। লিখো 4,92,000। তো 3,00,000 থেকে 4,92,000 বাদ দিলে কত হবে? -1,92,000। ঠিক আছে, এটা আমাদের হাউস টুর গ্রাউন্ড ফ্লোর হলো। এবার হাউস টুর ফার্স্ট ফ্লোরটা করবো, তাহলে মোটামুটি অঙ্ক শেষের দিকে এগিয়ে যাবে। অ্যাকচুয়ালি এই অঙ্কটা আমি করালাম একটা কারণের জন্য, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোনটার জন্য। হাউস নাম্বার 2, এটা হবে ফার্স্ট ফ্লোর। এটা কি বলেছে? সেলফ অকুপাইড। এখানে কি লিখতে হয়? প্রথমে লিখতে হয় ন্যাভ, মানে নেট অ্যানুয়াল ভ্যালু দিয়ে অঙ্ক শুরু করতে হয়। সেলফ অকুপাইড বাড়ি, সেকেন্ড ঘরে লিখবো নীল, এর থেকে মাইনাস করতে হবে ডিডাকশন আন্ডার সেকশন 24, কি লিখবো? ইন্টারেস্ট অন লোন। কত টাকা বেরোলো? 4,02,000। দুটো বাড়ি, মানে হাউস নাম্বার 2 ইন্টারেস্ট অন লোন 8,04,000, দুটো পার্টে ভাগ হলো 4,02,000, 4,02,000, সেই জন্য এখানে লিখবো 4,02,000। তবে একটা কথা, এখানে 4,02,000 লিখতে গিয়ে আমাকে বাধা দিল। স্যার কে বাধা দিল? কে বাধা দিল 4,02,000 লিখতে গিয়ে? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স ল আমাকে বাধা দিল। ইনকাম ট্যাক্স লতে পরিষ্কার ভাবে বলা আছে, কি বলা আছে? কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম 2,00,000 টাকা ছাড় পাওয়া যায় সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে। তার মানে এখানে 4,02,000 এর জায়গায় আমাকে লিখতে হবে কত? 2,00,000। মানে এটা আমাকে আমার ইনকাম ট্যাক্স ল আমাকে বলে দিল, বলছে দেখো তুমি যদি কনস্ট্রাকশন পারপাসে লোন নাও, তাহলে লেট আউটে কোনো লিমিট নেই, আনলিমিটেড অব্দি তুমি নিতে পারো লেট আউট বাড়ির ক্ষেত্রে। কিন্তু সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন বেঁধে দিয়েছে, কত সেটা? 2,00,000। তাই এখানে নীল থেকে 2,00,000 বাদ দিলে কত হবে? -2,00,000। করো 1,52,600 মাইনাস 1,92,000 মাইনাস 2,00,000। কত হচ্ছে? -2,39,400। তো এখানে অ্যান্সার লেখো 2,39,400। এটাকে বলা হয় লস ফ্রম হাউস প্রপার্টি। লেখো লস ফ্রম হাউস প্রপার্টি। শেষ, এই অঙ্কটা শেষ। লস ফ্রম হাউস প্রপার্টি হয়ে গেল। আমরা আর একটা অঙ্ক বেঁচেছি, যেই অঙ্কটা করলে আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো দুটো অঙ্ক করে যাও, দুটো অঙ্ক তো অ্যাটলিস্ট করে যাও হাতে ধরে।
দুটো অঙ্ক। এরপরের অঙ্কটা বলেছে মিস্টার ডি ওনস 2 হাউস ইন কলকাতা। আগেরটা পাটনা বলেছিল মানে মেট্রো শহর বলেনি। আর এই অঙ্কটা সেট করা হয়েছে মেট্রো শহর। ঠিক আছে তো? তো মিস্টার ডি ওনস 2 হাউস ইন কলকাতা। মিস্টার ডির দুটো বাড়ি আছে কলকাতায়। প্রথম বাড়িটা মানে ফার্স্ট ওয়ান ইজ অকুপাইড বাই হিম। আচ্ছা ১ মিনিট। আগের অঙ্কটা যে করলাম না ওখানে একটা পয়েন্ট বলা বাকি ছিল। বাট অঙ্ক ঠিক আছে, অঙ্ক মিলে গেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা পয়েন্ট বলা বাকি ছিল, ওটা একটু বলে দিই, তারপরে এই অঙ্কটা আসছে। একটা পয়েন্ট বলা বাকি, একটা পয়েন্ট। মিস্টেক হয়ে গেছিল, ওই জায়গাটা দেখা হয়। হাউস নাম্বার 3 কি বলেছিল? The house was constructed in 2012 and is used for its business. বিজনেস পারপাসে ক্রিস্টোফার বাড়িটা ৩ নম্বর বাড়িটা বিজনেস পারপাসে ইউজ করছে। আর কি বলেছিলাম? বিজনেস পারপাসে ইউজ করলে এইটা হাউস প্রপার্টিতে আসে না, হাউস প্রপার্টিতে আসে না। এটা চলে যায় পিজিইপি তে। তা আমি তো হাউস প্রপার্টি করতে বলেছি, পিজিইপি তে কেন করব? আমাকে তো হাউস প্রপার্টি ইনকাম বের করতে হবে, পিজিইপি তে করতে পারিনি। আচ্ছা, এই জন্য এই বাড়িটা করা হলো না। এটাই আমার বলা বাকি ছিল। তো সেটা আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিলাম। ঠিক আছে? চলো পরের অঙ্কটা যেটা বলছিলাম। যেটা বলছিলাম মিস্টার ডি, ঠিক আছে, কলকাতা শহরে দুটো বাড়ি আছে। বলছে প্রথম বাড়িটা অকুপাইড বাই হিম ফর হিজ রেসিডেন্স, নিজে থাকবে, প্রথম বাড়িটা নিজে বসবাস করবে। বাহ, ওকে, গুড। ঠিক আছে তো? সেকেন্ড বাড়িটা কি করছে? সেকেন্ড বাড়িতে আবার দুটো ফ্ল্যাট আছে এবং দুটো ফ্ল্যাট ইকুয়াল সাইজ। আচ্ছা, ইজ লেট আউট টু টেনেন্ট, এবং সেকেন্ড বাড়িটা ইকুয়াল সাইজ এবং ওটা টেনেন্ট মানে ভাড়াটিয়াকে ভাড়া দিচ্ছে কত করে? 7,000 টাকা করে প্রতি মাসে। আচ্ছা, বাহ, ভেরি গুড। ঠিক আছে তো? প্রতিটা ফ্ল্যাট কিন্তু 7,000 টাকা করে ভাড়া দিচ্ছে। এবং যাদেরকে ভাড়া দিচ্ছে তারা কি ব্যবসা করবে নাকি নিজে থাকবে? তারা নিজে থাকবে। তারা নিজে থাকবে। যাদেরকে ভাড়া দিচ্ছি তারা ব্যবসা করুক বা থাকুক আমার জানার দরকার নেই। মোট কথা, ভাড়া দিলে অর্থাৎ লেট আউট প্রপার্টির যা রুল সেই রুলই তোমার ফলো হবে। প্রথম বাড়িটা সেলফ অকুপাইডের রুল ফলো হবে, দ্বিতীয় বাড়িটা লেট আউটের রুল ফলো হবে। আচ্ছা, এবার তো প্রথম বাড়িটা আগে করি। আচ্ছা, সবই তো করব, আগে ওয়ার্কিংসটা করে নাও না। আগের অঙ্কটা যে লোনের ওয়ার্কিংসটা করলে সেম ওয়ার্কিংস হবে গো। সেম ওয়ার্কিংস হবে। দেখো কি বলতে চাইছে। বলছে মিস্টার ডি বড় ₹6 লাখ ফর দ্য কনস্ট্রাকশন ফর ফার্স্ট হাউস। মিস্টার ডি 6 লাখ টাকা লোন নিয়েছে প্রথম বাড়িটা কনস্ট্রাকশন করার জন্য। ঠিক আছে? এবং 10% পার অ্যানাম লোনটা নিয়েছে কবে? ১/৯/২০ তে। এই যে ১/৯/২০, দেখো এখানে দাগ দিচ্ছি। যেটা বলছিলাম আর কি, একটা ফোন চলে এসেছিল। তো ৬ লাখ টাকা লোন নেওয়া হয়েছে প্রথম বাড়িটা করার জন্য, 10% রেট অফ ইন্টারেস্টে ১/৯/২০ তে। হি অলসো বড়, সে আরো একটা লোন নিয়েছে, ৮ লাখ টাকা লোন নিয়েছে সেকেন্ড বাড়িটা করার জন্য। সেকেন্ড বাড়িটা করার জন্য সে আবার ৮ লাখ টাকা লোন নিয়েছে। ঠিক আছে তো? কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট? ১২% রেট অফ ইন্টারেস্টে। ঠিক আছে তো? কবে লোনটা নিয়েছে? ১/৩/১৯-এ। ঠিক আছে? বাড়িটা কমপ্লিট হয় কবে? ৩০/১০/১৯-এ। আচ্ছা, ঠিক আছে। হি পেড ইন্টারেস্ট রেগুলারলি বাট লোন রিমেন আনপেড ৩১/৩/২৪। কম্পিউট মিস্টার ডেস ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক আছে? ২৪-২৫। চলো আগে আমরা ইন্টারন্যাশনাল লোনের ওয়ার্কিংসটা করে নিই। ইন্টারন্যাশনাল লোনের ওয়ার্কিংসটা করে নিই। লিখবো ইন্টারেস্ট অন লোন। প্রথম বাড়িটা করবো, প্রথমে করবো হাউস ওয়ানে। ঠিক আছে? এখানে লিখবো কি ডেট অফ লোন থেকে। আর এখানে লিখবো কনস্ট্রাকশন কমপ্লিটেড। ঠিক আছে? তাহলে আমরা দেখি লোনটা কবে নিয়েছিলাম। লোনটা নিয়েছিলাম কবে? লোনটা নিয়েছিলাম ১/৯/২০-তে। ১/৯/২০-তে। আর বাড়িটা কবে কমপ্লিট হয়েছে? বাড়িটা কমপ্লিট হয়েছে তোমার ১৫/৬/২২। ১৫/৬/২২। ঠিক আছে? আমরা কি শিখেছিলাম? যেদিন বাড়ি কমপ্লিট হবে ঠিক তার আগে 31 মার্চ মানে ৩১/৩/২৩। এই সময়কালটাকে বলা হয় প্রি
কনস্ট্রাকশন পিরিয়ড। তাহলে 20-21 আর 21-22। 20-21-এ ক মাস হচ্ছে? 9, 10, 11, 12 আর 3, 4 আর 3 7 মাস। আর এটা 21-22 হচ্ছে পুরো 12 মাস। তাহলে কত? 7 আর 12 19 মাস। তো হলো প্রি কনস্ট্রাকশন পিরিয়ড আমাদের 19 মাস হয়ে গেল। এবার বাকিটা পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড। কিন্তু কবে লোন শোধ হয়েছে তো বলেনি তো। তাহলে দেখো যে বছর বাড়ি কমপ্লিট হয়েছে, মানে 22-23-এ, এখানে লিখতাম প্রিভিয়াস ইয়ার বা আগেরটা ইয়ার লিখলাম 22-23, 23-24, 24-25, 25-26 আর 26-27। এখানে লিখবো প্রি, আর এখানে লিখবো পোস্ট, আর এখানে লিখবো টোটাল। তো লোনটা কত নেওয়া হয়েছিল দেখো, কোশ্চেন পড়ে দেখো লোনটা কত নেওয়া হয়েছিল। লোনটা নেওয়া হয়েছিল প্রথম বাড়ির জন্য 6 লাখ টাকা, 10% রেট অফ ইন্টারেস্ট। 6 লাখ টাকা, 10% রেট অফ ইন্টারেস্ট ইন্টু ক মাসের ইন্টারেস্ট বাকি ছিল? 19 মাস। তাহলে 19/12 ইন্টু এই টাকাটা 5টা ইনস্টলমেন্টে দিতে হবে, তাহলে 1/5। তাহলে কি লিখবো? 6 লাখের 10% 60,000 ইন্টু 19/12 ইন্টু 1/5 কত হচ্ছে? 19,000 টাকা। তাহলে প্রতিটা প্রির ঘরে 19,000 টাকা করে বসাও। ঠিক আছে। পোস্ট, পোস্ট হচ্ছে ততদিন পর্যন্ত পোস্ট দিয়ে যেতেই হবে যতদিন আমাদের লোনের টাকাটা শোধ হবে, ঠিক আছে তো? তাহলে পোস্ট কত হবে? 6 লাখের 10% তোমার 60,000, 60,000, 60,000, 60,000, 60,000, 60,000। আমার দরকার কোনটা? আমার দরকার 23-24, আমাদের প্রিভিয়াস ইয়ারটা দরকার। লিখো এখানে 60 আর 19 যোগ করে হবে 79,000, বাকিগুলো করার দরকার না। তাহলে হয়ে গেল আমাদের এটা। এটা হচ্ছে কোনটা হলো? হাউস নাম্বার 1 হলো। এবার হাউস নাম্বার 2। এবার আমরা হাউস নাম্বার 2 করবো। লেখো এখানে হাউস, একই রকম ভাবে করবো। এখানে লিখবো কি? ডেট অফ লোন টেকেন, যে তারিখে আমরা লোন নিয়েছি। আর এখানে লিখবো কনস্ট্রাকশন কমপ্লিটেড। ঠিক আছে, লোনটা কবে নিয়েছো? লোনটা কবে নিয়েছো? লোনটা আমরা নিয়েছি সেকেন্ড বাড়িটা করার জন্য 1/3/19-এ লোন নিয়েছি। 1/3/19, 1/3/19-এ লোন নিয়েছি। আর বাড়িটা কবে কমপ্লিট হয়েছে? স্যার বাড়িটা কবে বাড়িটা কমপ্লিট হয়েছে? 30/10/19। 30/10/19 কি শিখেছি? যেদিন বাড়িটা কমপ্লিট হয়েছে তার আগে 31 মার্চ, মানে 31/3/19। তাহলে 1/3/19 থেকে 31/3/19 ক মাস হচ্ছে? প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। এক্ষেত্রে তোমার 1 মাস হচ্ছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, হচ্ছে তোমার 1 মাস। ঠিক আছে। পোস্টের তো কোনো পোস্ট ইন্টারেস্ট ততদিন পর্যন্ত দিয়ে দিতে হবে যতদিন না পর্যন্ত তোমার লোন শোধ হবে। তাহলে ওই একই রকম হিসাব করো, ইয়ার বা প্রিভিয়াস ইয়ার লেখো। তো কোন বছর বাড়ি কমপ্লিট? 19-20। 19-20 থেকে 5 বছর, 19-20, 20-21, 21-22, 22-23, 23-24। ঠিক আছে। এখানে লিখবো প্রিভিয়াস ইয়ার, আর এখানে লিখবো, সরি প্রিভিয়াস ইয়ার কেন লিখলাম ভুল করে, এখানে প্রি লিখবো। এখানে লিখবো প্রি, এখানে লিখবো পোস্ট, আর এখানে লিখবো টোটাল। তাহলে লোনটা কত ছিল এখানে? সেকেন্ড বাড়ি করার জন্য তুমি লোন নিয়েছিলে কত টাকা? স্যার সেকেন্ড বাড়ি 12% রেট অফ ইন্টারেস্ট 8 লাখ টাকা। তাহলে 8 লাখ টাকা, 12% ইন্টারেস্ট। ক মাস বাকি ছিল ইন্টারেস্ট? 1 মাস। তাহলে 1/12 করে যেটা বেরোবে, ঠিক আছে, সেটা 5 দিয়ে ডিভাইডেড করো। তাহলে 8 লাখের 12% 96,000, 96,000-কে 12 দিয়ে ভাগ করলে কত হয় দেখো? 8,000 ভাগ 5 কত হচ্ছে? 1,600 টাকা। তাহলে এখানে ইন্টারেস্ট কত হচ্ছে? প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট 1,600 টাকা। তাহলে প্রতিটা প্রির ঘরে লিখবো 1,600, 1,600, 1,600, 1,600, 1,600। ঠিক আছে। পোস্টের ঘরে কত লিখবে? তুমি কি লোন শোধ করো? না স্যার শোধ করি। শোধ না করলে পুরো ইন্টারেস্ট দিতে হবে। 8 লাখ টাকা লোন নিয়েছো, 12% ইন্টারেস্ট, মানে কত? 8 লাখের 12% 96,000 টাকা। তো প্রতিটা পোস্টের ঘরে 96,000 টাকা লিখবে।
তো আমাকে এবার বলো, আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24, 23-24টাই করবো। 23-24 কত হবে? 96,000 যোগ 1600 কত হচ্ছে? 97,600 টাকা হয়ে গেল। তো আমাদের ওয়ার্কিংস এর কাজ শেষ হয়ে গেল, এবার অঙ্কটা করো। এবার 1টা এখানে করে দিচ্ছি। হাউস নাম্বার 1টা ছিল তোমার, হাউস নাম্বার 1 ছিল তোমার সেলফ অকুপাইড। তো সেলফ অকুপাইড শুরু হয় কোথা থেকে? নেট অ্যানুয়াল ভ্যালু থেকে। লেখো এখানে নেট অ্যানুয়াল ভ্যালু, পরে লিখবো নীল, সেকেন্ড ঘরে নীল। এর থেকে মাইনাস করবো কি? ডিডাকশন আন্ডার সেকশন 24, একটাই ডিডাকশন বাদ যাবে, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন। কত দেখো, প্রথমবারই ইন্টারেস্ট অন লোন কত বের করলাম আমরা? প্রথমবারই 79,000। তাহলে প্রথমবারই ইন্টারেস্ট অন লোন বের করেছি আমরা 79,000। তো নীল থেকে 79,000 বাদ দিলে কত হবে? মাইনাস 79,000, থার্ড ঘরে। হাউস নাম্বার 2, ঠিক আছে, এটা কি ছিল? হাউস নাম্বার 2 লেট আউট। হাউস নাম্বার 2 ছিল লেট আউট। কিন্তু বলো আমাকে, কোশ্চেনটা পড়ে বলো, বাড়িগুলো কোথায় ছিল? স্যার কলকাতা শহরে ছিল বাড়ি, তাই তো। আর লেট আউটের অঙ্ক দিয়েছে, কি হবে? প্রথমে লিখতে হবে গ্রস মিউনিসিপাল ভ্যালু। লেখো গ্রস মিউনিসিপাল। তাহলে মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপাল ভ্যালু লাগবে? গ্রস লাগবে, গ্রস, গ্রস মিউনিসিপাল ভ্যালু। তো আমাদের অঙ্কে মিউনিসিপাল কত বলছে? স্যার মিউনিসিপাল বলে দেয়নি। সেকেন্ড বাড়ির মিউনিসিপাল ট্যাক্স বলে, ট্যাক্স কত? 21,600। তাহলে 21,600 ট্যাক্স বলেছে। তার আগের একটা অঙ্ক করলাম, ট্যাক্স বললে, ঠিক আছে, ট্যাক্স থেকে কি করে ভ্যালু বের করতে হয়। তো কত পার্সেন্ট ট্যাক্স ছিল? 15% ট্যাক্স ছিল। তাহলে তুমি দেখো, এখানে দেখো, দেখিয়ে দিচ্ছি। এমটি, এমটি মানে স্যার মিউনিসিপাল ট্যাক্স, আর এমভি মানে মিউনিসিপাল ভ্যালু। তাহলে ট্যাক্স কত বলেছিল? ট্যাক্স স্যার 15%। ট্যাক্স 15 হলে ভ্যালু 100, আর ট্যাক্স 21,600 হলে ভ্যালু কত হবে? 100/15 ইন্টু 21,600 কত হচ্ছে? 1,44,000। কত হলো তোমার? 1,44,000। এই যে যেটা বেরোলো না তোমার 1,44,000 টাকাটা, এই যে আমাদের 1,44,000 টাকা বেরোলো, এটা কি? এটা কি বেরোলো? দেখো আমি তোমাকে একটা কথা বলছি, আমরা, এই দেখ, এখানে যেটা বেরোলো না 1,44,000, এটা কি? এটা হচ্ছে নেট মিউনিসিপাল ভ্যালু। কেননা আমরা মিউনিসিপাল ট্যাক্স চার্জ করি কোন ভ্যালুর উপর? মিউনিসিপাল ট্যাক্স চার্জ করি কোন ভ্যালুর উপর? মিউনিসিপাল ট্যাক্স চার্জ করি নেটের উপর। তাহলে এটা বেরোলো নেট। আর আমি কি শিখেছি? নেট থেকে কি করে গ্রস করা যায়? নেটের সাথে 10/9 মাল্টিপ্লাই করলেই গ্রস হয়, ঠিক আছে। ইন্টু 10/9 করো, কত হচ্ছে? 1,60,000। তাহলে এখানটায় তুমি দেখিয়ে দাও একবারে কি করে বেরোলো। 21,600 ইন্টু 100/15 ইন্টু 10/9, তাই তো। তাহলে কি বললাম? যদি কোশ্চেনে ট্যাক্স বলে দেয়, কি করে ভ্যালু বের করবে? যত টাকা ট্যাক্স বলেছে, আর পার্সেন্টেজ কত বলেছে? আর পার্সেন্টে 15% বলেছে, তাই তো। তাই বললাম 100। ঠিক আছে, করে আমাদের যেটা যে ভ্যালুটা বেরোলো, এটা বলে নেট, নেট মিউনিসিপাল ভ্যালু। আর কিন্তু আমার তো মেট্রো সিটিতে বাড়ি হলে লাগবে কি? গ্রস। তো নেট থেকে গ্রস করবো কি করে? 10/9 মাল্টিপ্লাই করতে হবে, হয়ে গেল। কত হলো? 1,60,000। ফেয়ার রেন্ট, অঙ্কে কি ফেয়ার রেন্ট বলেছে? না স্যার, অঙ্কে কিন্তু ফেয়ার রেন্ট বলে, তাহলে লিখবো এনএ। স্ট্যান্ডার্ড রেন্ট বলে? না স্যার বলেনি, তাহলে লিখবো এনএ। সেকেন্ড ঘরে লিখবো 1,60,000 রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার দেখো অ্যানুয়াল রেন্ট কত করে বলেছিল? অ্যানুয়াল রেন্ট, দ্বিতীয় বাড়িটা তুমি ভাড়া দিয়েছো, দ্বিতীয় বাড়িটা, তাই তো, দ্বিতীয় বাড়িটা ভাড়া দিয়েছো, সুন্দর করে বলেছে। এবং দ্বিতীয় বাড়িতে কটা ফ্ল্যাট আছে? দুটো ফ্ল্যাট আছে। তুমি 7,000 টাকা করে ভাড়া, কত করে ভাড়া দিয়েছো? 7,000 টাকা করে ভাড়া দিয়েছো। তাহলে এক মাসে 7,000 হলে 12 মাসে কত? 7,000 ইন্টু 12, কটা ফ্ল্যাট? দুটো ফ্ল্যাট। তাহলে করো 7,000 ইন্টু 12 ইন্টু 2, কত হচ্ছে? 1,68,000। লেখো অ্যানুয়াল রেন্ট, লিখবে তুমি কত? 1,68,000। তো দুটোর মধ্যে বড় কোনটা? স্যার বড় হচ্ছে 1,68,000। ঠিক আছে, এবার অঙ্কে কি ভ্যাকেন্ট ছিল? কোশ্চেন পড়ে দেখো ভ্যাকেন্ট কি ছিল অঙ্কে, কোশ্চেনটা পড়ে দেখো ভ্যাকেন্ট কি ছিল। 1 মাস ভ্যাকেন্ট ছিল মনে হচ্ছে, হ্যাঁ বলেছিল। সেকেন্ড বাড়িটা 1 মাস ভ্যাকেন্ট ছিল, 1 মাস ভ্যাকেন্ট ছিল। এবং 1 মাস ভ্যাকেন্ট ছিল একটা ফ্ল্যাট না দুটো ফ্ল্যাট? স্যার একটা ফ্ল্যাট ছিল 1 মাস ভ্যাকেন্ট।
তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু হয়ে গেল। এখানে দেখো কি লিখবো, এখানে একটু চেঞ্জ করতে হবে লেখাগুলো। যেটা বেরোলো তাকে লিখতে হয় হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2 হয়ে গেল। এর থেকে মাইনাস করতে হয় লস ডিউ টু ভ্যাকেন্সি। তো ক মাস ভ্যাকেন্সি ছিল স্যার? 1 মাস। 1 মাস আর ভাড়া কত করেছিল? 7,000 টাকা করে, ইন্টু 1 মাস মানে 7,000 টাকা, বাদ দিয়ে কত হচ্ছে? 1,61,000 টাকা। এটা হলো তোমার গ্যাপ। তাহলে গ্যাপ কত বেরোলো? গ্রস অ্যানুয়াল ভ্যালু কত বেরোলো? 1,61,000 টাকা। ঠিক আছে, তার থেকে মাইনাস করো কি মিউনিসিপাল ট্যাক্স আর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। মিউনিসিপাল ট্যাক্স কোশ্চেনে বলেই দিয়েছিল 21,600, তার থেকে 21,600 তুমি বাদ দাও। বাদ দিয়ে এটা হয় তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। 1,61,000 থেকে যদি তুমি 21,600 বাদ দাও, কত হচ্ছে? 1,39,400 হচ্ছে তোমার নেট অ্যানুয়াল ভ্যালু। এবার এই নেটের উপর 30% করবো, করো 1,39,400 উপর 30%, 41,820। আর ইন্টারন্যাশনাল লোন সেকেন্ড বাড়ি আমরা বের করলাম, কোথায় বের করলাম দেখো, আগেই ওয়ার্কিং ছিল, এই দেখো 97,600। কত হচ্ছে? 1,39,400। তাহলে 1,39,400 থেকে 1,39,400 বাদ দিলে কত হয়? -20। কত হচ্ছে? -20। ঠিক আছে, সেকেন্ড বাড়ি থেকে তোমার 20 টাকা লস হয়েছে, আর প্রথম বাড়ি থেকে তোমার কত লস হয়েছে? 79,000 টাকা লস হয়েছে। তা 79,000 আর 20 টাকা, তাহলে টোটাল লস হচ্ছে কত? 79,020 টাকা লস হচ্ছে। তাহলে কি লিখবে এটা? লস ফ্রম হাউস প্রপার্টি। তাহলে লস ফ্রম হাউস প্রপার্টি শেষ। তার মানে আমি তোমাদের সামনে কি কি শেয়ার করলাম দেখো, তোমাদের সঙ্গে কি কি শেয়ার করলাম। প্রথমে থিওরিটিক্যাল কনসেপ্ট একটু বোঝালাম, দুটো অঙ্ক করালাম, ঠিক আছে, হাউস প্রপার্টি দুটো অঙ্ক করালাম। তো এর মধ্যে থেকেই তুমি দেখো, এই দুটো অঙ্ক করলে মানে পরীক্ষা এর মধ্যে আসবে না তোমার, এর মধ্যে আসবে সেটা বলছি না, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখো। কনসেপ্টটা দেখলাম, তারপর দুটো অঙ্ক প্র্যাকটিস করালাম, ঠিক আছে। তো আরো এক্সট্রা অঙ্ক তো আমাদের ক্লাসে করা আছে, তো ওইগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। কারণ প্রতিটা চ্যাপ্টার থেকে দুটো দুটো করে অঙ্ক করাবো, ঠিক আছে, প্রতিটা চ্যাপ্টার থেকে দুটো করে অঙ্ক করাবো। রুলটা ভালো করে পড়ে রাখো, দুটো অঙ্ক প্র্যাকটিস করালাম, ঠিক আছে। আর প্রিভিয়াস ইয়ারের পেপারে যেগুলো ধরো ধরো তোমার 19 সাল থেকে, আমি বলে দিচ্ছি, 2019 সাল থেকে 2024 সাল অব্দি পরীক্ষা হয়েছে, তার কোশ্চেন অ্যান্সার আমরা তো প্লেলিস্ট করে দিয়েই দিই টেলিগ্রাম চ্যানেলে। ওই অঙ্কগুলো তোমরা একবার চোখ বুলিয়ে নাও, ব্যাপারটা বুঝে গেলে, ঠিক আছে। তো অনেক টাইম আছে এখন। তো চলো, এরপরে আমরা যে নেক্সট পার্ট 1 গেল, পার্ট 2 তে আমরা যে অঙ্ক নিয়ে আসবো সেটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে, ইনকাম ফ্রম স্যালারি। আশা করি বুঝতে পারলে। তো চলো, এই ভিডিওটা যদি তোমার থেকে কিছু বেনিফিট হয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে একটু ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে। চলো, টাটা, বাই বাই, ধন্যবাদ।